বন্ধুরা, আমি আবারও নতুন গল্প নিয়ে আসলাম। আমার আগের গল্পগুলো কেমন লেগেছে জানাবে। স্বামী পারে না তাই বান্ধবীর ছোট ভাইকে দিয়ে কিভাবে খেলিয়ে নিলাম সেই গল্পে তোমাদেরকে শোনাবো। চলো তাহলে শুরু করি। আমি পলাশকে জানালাম আমি আমার বাসার কাছে একটা কফি শপে আছি। আমি নিজেও জানি না আমি ওর সাথে কেন দেখা করতে যাচ্ছি। কি বলবো কি করব কিছুই বলতে পারি না, কিন্তু মনের এই অস্থিরতা আমাকে বলছে দেখা করতে। পলাশকে কফি শপের নাম লোকেশন শেয়ার করে শুয়ে রইলাম। যথারীতি আমার বর মোহন সকাল 9টার সময় নাস্তা করে অফিসে চলে গেল। আমি স্নান করে আলমিরা থেকে লাল শিফন শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট বের করে পরলাম আর খুব সুন্দর করে নিজেকে সাজালাম। জানি না কেন আমি এমন করছি। এমন ট্রান্সপারেন্ট কাপড় পরেই বা কি করব, কাকে দেখাবো? পলাশ কফি শপে বা কি করে দেখবে? কিছুই জানি না। মনে হচ্ছিল মনের ভেতর থেকে কোনো একজন আমাকে বলছে খুব আকর্ষণীয় ভাবে সাজতে হবে আজ। যাই হোক, 10টায় পলাশের সাথে নির্দিষ্ট স্থানে আমার দেখা হলো। সেটা আমাদের প্রথম দেখা। পলাশ আমাকে দেখে একবারে থ হয়েছিল। দুজন কফি শপে আধা ঘন্টা করে আলাপ করলাম। আমার খুব ভালো লাগলো পলাশকে। সামনাসামনি ও আরো চঞ্চল, সময় যেন হুট করে পার হয়ে গেল। বিদায়ের সময় পলাশ আমাকে বলল, তোমার বাসা কি কাছেই? আমি বললাম হ্যাঁ, এই তো 2 মিনিটের পথ। পলাশ বলল, আমাকে বাসা দেখাবে না? আমি কিছুটা অপ্রস্তুত ছিলাম এই প্রশ্নের জন্য, তাই একটু ভেবে জবাব দিলাম, চলো। পলাশ আমার সাথে আমার বাসার নিচে আসলে আমি ওকে বললাম, এই যে আমার বাসা, 3 তলার পশ্চিম পাশে। পলাশ বলল, ও মা, শুধু বাড়ি থেকে দেখাবে নাকি ভয় পাচ্ছ? আমাকে আবার চোর ডাকাত ভাবছো না তো? আমি ওর কথা শুনে একটু হেসে বললাম, দূর, কি যে বলো না, আসলে বাসায় কেউ নেই তো তাই। পলাশ আমাকে বলল, বাসায় কেউ নেই তো কি, আমি তো অচেনা না, তাই না? চুরি ডাকাতি নিশ্চয়ই করব না। আমি তখন ওর সাথে আর তর্ক না করে বললাম, আচ্ছা চলো। কেন বললাম জানি না, আমার হার্টবিট সেই সময় 120 স্পিডে লাফাচ্ছিল। মনের অস্থিরতা প্রবল বেগে বেড়ে গেল। খালি বাসায় পলাশ আমার সাথে কিছু করতে চাইলে কি হবে, কি করে সামলাবো? ওকে বাধা দেবার কোনো শক্তি এই মুহূর্তে আমার মধ্যে নেই। কি হবে না হবে এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটের মেইন ডোরের কাছে চলে এলাম। দরজা খোলার পর আমি পলাশকে ভেতরে আসতে বললাম। পলাশ ভেতরে ঢোকার পর আমি দরজা লক করা মাত্রই পলাশ আমাকে জাপটে ধরে আদর করা শুরু করলো। যদিও আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে, কিন্তু এত জলদি কল্পনা করিনি। আমি তখন পলাশের বাহুবন্ধনীতে বন্দী। পলাশ পাগলের মতো এদিক সেদিক করতে লাগলো। আমার তখন বাধা দেওয়ার কোনো উপায় ছিল না। মাত্র 2 মিনিটের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এরপরও অভিজ্ঞ খেলোয়াড়ের মতো আমাকে বেডরুমের দিকে নিয়ে চলল। আমার মনে তখনও দ্বিধাদ্বন্দ্ব, ভয়, অস্থিরতা, চাঞ্চল্যতা বিরাজ করছিল। এত বছরের অতৃপ্ত চাহিদা আমার মনকে ওই মুহূর্তে প্রবলভাবে গ্রাস করেছিল। আর মনটা পুরোপুরি বিদ্রোহী হয়ে ভেতর থেকে বলতে শুরু করলো, যা ইচ্ছা হতে দাও। বিবেক তখনও ক্ষীণ কাজ করছিল বলে একটা ভয়ও কাজ করছিল। তাই আমি পলাশকে ক্ষীণ স্বরে আমতা আমতা করে বললাম, পলাশ, কি করছো? আমি বিবাহিতা, আর তুমিও বিবাহিত। এটা করা আমাদের উচিত হবে না। আমার এই কথা শুনে পলাশ মুচকি হেসে বিছানায় শুয়ে দিল। আমি লজ্জায় চোখ বন্ধ করে শুয়ে আছি। 10 সেকেন্ড পর চোখ খুলে দেখি পলাশ কলা হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। দেখে আমি লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেললাম। জীবনের প্রথম অন্য কোনো কারো দেখে আমার ভেতরে অবস্থা খারাপ হয়ে গেল। তাই আমি একটা শিরশিরানি অনুভব করতে লাগলাম। লজ্জাও লাগছিল ভীষণভাবে, যা অনেকটা অকল্পনীয়। বুঝতে পারছিলাম আজ আমার সাথে কি হতে যাচ্ছে। নিজেকে আবার নতুন বইয়ের মতোই মনে হতে লাগলো, ঠিক বিয়ের আগে যেমনটি আমি কল্পনা করেছিলাম। তাই লজ্জায় আরো গুটিয়ে গেলাম। পলাশ যথারীতি অভিজ্ঞ খেলোয়াড়ের মতো সারা মাঠে খেলতে লাগলো। আমি পলাশের মাথাটা চেপে ধরে মৃদু কণ্ঠে বললাম, আহ পলাশ, কি করছো? ও তখন একটা ডাব খেতে খেতে বলল, তোমাকে রেডি করছি স্নেহা। বলছিলাম না তোমার মতো কাউকে কাছে পেলে আমি সহজে ছাড়বো না।
আজ সেই মধুরক্ষণ এসেছে আমার লাইফে। আজ তোমার নিস্তার নেই সোনা। আমার তখন ভীষণ ভালো লাগছিল। তারপরও আমি মুখে বললাম, পলাশ আমার ভয় করছে, লজ্জা লাগছে। পলাশ বলল, প্রথম প্রথম মেয়েদের একটু একটু ভয় লজ্জা লাগে, ওসব পাত্তা দিলে আমার তো চলবে না। আজ এখানে আমি মধুপান করব, আজ তোমার আর নিস্তার নেই। আমি তখন ওর চুলে বিলি কাটতে কাটতে বললাম, পলাশ কি করছো? আমি আর সইতে পারছি না। এরপরও শুরু করলো, তাতে আমার যে মজা আর যে অনুভূতি হলো তা বোঝানো যাবে না। সেই সময় আমি পলাশের চোখে মুখে দুষ্টুমির প্রতিচ্ছবি লক্ষ্য করলাম। যাই হোক, খেলা শেষে আমি পলাশের দিকে তাকাতেই আমার মাথায় বাজ পড়লো। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, পলাশ তুমি প্রোটেকশন নাওনি? পলাশ আমাকে বলল, না সোনা, আমার হেলমেট পরে খেলতে ভালো লাগে না। আমি তখন খুব অবাক হয়ে বললাম, মানে কি যাতা বলছো পলাশ? কি সর্বনাশ করলে তুমি আমার! এখন আমার যদি কিছু হয়ে যায় তো? পলাশ শেষে জবাব দিল, রিল্যাক্স বেবি, টেনশন নিও না, ঔষধ খেয়ে নিও, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার কাছে ঔষধ নেই। পলাশ বলল, নো প্রবলেম সোনা, যাবার আগে কিনে দিয়ে যাব। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পর পলাশ আবার তৈরি হয়ে গেল। আমি তখন অবাক হয়ে যাচ্ছিলাম, এটা ভেবে যে এতটা এনার্জি পায় কোথায় ছেলেটা। দুপুরে পলাশ আরো দুবার ইচ্ছে মতো লাগালো, আমার সব চাহিদা একদিনে মিটিয়ে ছাড়লো। সারাটা দিন ওকে সামলাতে আমার খবর হয়ে গিয়েছিল। সামান্য সময়ের জন্য রেস্ট পাইনি সারাটা দুপুর। সত্যি বলতে আসল মজা পুরোপুরি এনজয় করেছি সেদিন। কিন্তু ওর মতো পুরুষকে প্রতিদিন সামলানো আমার মতো মেয়ের পক্ষে সম্ভব নয়। এরপর পলাশ বিকেল 5টার দিকে বের হয়ে গেলে আমি বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। রাতে মোহন অফিস থেকে ফিরলে আমরা ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ছিল সরকারি ছুটি, আমার মায়ের বাসায় একটা প্রোগ্রাম ছিল। রাতে মোহন একা বাসায় ফিরল, আমি মার বাসায় রয়ে গেলাম আরও 2 দিন। কাজিনরা ছিল, তাই একটু সময় কাটালাম। এর মাঝে আর পলাশের সাথে আমার কথা হয়নি, কারণ মার বাসায় কথা বলার সুযোগ ছিল না। এই ব্যস্ততার মাঝে আমি ঔষধ খাবার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, একদমই মনে ছিল না। 2 দিন পর বাসায় ফিরে রাতে আবার পলাশের সাথে আলাপ হলো। পলাশ খুব রাগ করলো 2 দিন কিছু না বলে উধাও হবার জন্য। আমি তখন ওকে বিষয়টা বুঝিয়ে বললাম। অনেকক্ষণ আলাপ হলো ভিডিও কলে। পলাশ জানতে চাইলো আমার কাছে ওর সাথে কেমন লেগেছে। আমি লজ্জা পেয়ে বললাম, আমার কেমন লেগেছে তা তুমি বুঝে নিও। পরদিন সকাল 11টায় খালি বাসায় টিভি দেখছি, এমন সময় কলিং বেল শুনে দরজা খুলতেই দেখলাম পলাশ দাঁড়িয়ে। আমি ওকে বাসার ভেতর ঢুকিয়ে জিজ্ঞেস করলাম, পলাশ তুমি এখানে? পলাশ আমাকে বলল, তোমাকে না দেখে থাকতে পারছি না সোনা, আরেকবার না করলে আমি মরে যাব। আমি বললাম, কি অসভ্য বাবা, যদি আমার বর বাসায় থাকতো। পলাশ বলল, আমি জানি উনি বাসায় নেই, 9টার দিকে বের হতে দেখেছি। আমি বললাম, বের হতে দেখেছো মানে? পলাশ বলল, সকাল 9টা থেকে রাস্তার উপরে ওয়েট করছি, তাই ওনাকে দেখলাম বের হতে। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সকাল 9টা থেকে অপেক্ষা করছিলে, তাহলে এত দেরি করে এলে কেন? পলাশ বলল, ভাবছিলাম তুমি যদি বিষয়টা পছন্দ না করো। আমি হেসে বললাম, ওহো, তবে জানতো পলাশ, ওই সময়টাতে এত ভদ্রতা দেখা যায় না। এরপর আমরা আবার খেলায় মেতে উঠলাম। অবশেষে নির্দিষ্ট সময়ে আমার ছেলের সন্তান, কেউ বুঝতে পারলো না। পলাশের সাথে এখনো আমার সম্পর্ক এভাবেই চলছে। পলাশ সুযোগ পেলেই বাসায় এসে আমার সাথে মজা করে যায়। নিজের সম্পদ নিজে দেখে না রাখলে অন্য লোকে তো মুখ দেবেই। এতে সম্পদের কি দোষ, আপনারাই বলুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।